আসসালামু আলাইকুম এভরিওয়ান। পিসিসি স্টাডি কমিউনিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে টপিকটি নিয়ে এসেছি সেটা হচ্ছে বেসিক ইলেকট্রনিক্সের অধ্যায় 7 আলফা, বিটা এবং গামার মধ্যকার সম্পর্ক দেখাবো। তো এই প্রমাণটা করার জন্য আমাদের যে সম্পর্কটা দেখাইতে হবে, সেই সম্পর্কটা দেখানোর জন্য আমাদের যে বিষয়গুলো ক্লিয়ার থাকতে হবে সেটা হচ্ছে কমন বেস, কমন ইমিটার এবং কমন কালেক্টরের যে কনফিগারেশনগুলো আছে সেগুলো। এখন সেগুলো তো আমাদের অধ্যায় ছিল। এখন এই প্রমাণের ক্ষেত্রে আমরা এটা সহজভাবে কিভাবে লিখতে পারি এবং সহজভাবে কিভাবে প্রমাণটা করতে পারি, খুবই সহজভাবে সেটা করে দেব। এবং পরীক্ষায় আসার মতো, রচনামূলক প্রশ্ন পরীক্ষায় আসার মতো এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এজন্য এটা আমরা অবশ্যই পরীক্ষায় করে যাবো ইনশাল্লাহ, এবং ফুল প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যাবো ইনশাল্লাহ। তো আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক। তো আলফা বিটা গামা এগুলো কি আমাদের, এগুলো হচ্ছে কারেন্ট গেইন। এগুলোকে বলা হচ্ছে কারেন্ট গেইন। কি বলে? কারেন্ট গেইন। এই যে কারেন্ট গেইন, এই মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের এই যে পিএনপি বা এনপিএন ট্রানজিস্টর গুলো আছে। আমরা জানি বাইপোলার জাংশন ট্রানজিস্টর দুই ধরনের হয়, যে পিএনপি ট্রানজিস্টর এবং এনপিএন ট্রানজিস্টর। এই পিএনপি ট্রানজিস্টর এবং এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে কারেন্ট গেইন হচ্ছে আউটপুট কারেন্ট বাই হচ্ছে ইনপুট কারেন্ট। আউটপুট কারেন্ট বাই আউটপুট কারেন্ট বাই হচ্ছে ইনপুট কারেন্ট। তো আউটপুট কারেন্ট বা ইনপুট কারেন্ট। এখন আমরা ওই যে কমন বেস, কমন ইমিটার, কমন কালেক্টরের কনফিগারেশনের ক্ষেত্রে সূত্রগুলো পড়ে আসছি। মানে টোটাল আমরা এই আউটপুট কারেন্ট বা ইনপুট কারেন্ট বের হলে যে সূত্রগুলো, সেগুলো আমরা পড়ে আসছি, তিনটা সূত্র আসে। এখন আমি যদি বলি যে সেই সূত্রগুলো মুখস্থ করতে হবে, তাহলে মানে অনেকেরই ঝামেলা মনে হয়, যে তিনটা সূত্র একই ধরনের মনে হয়, যে আলফা ইকুয়াল একটা সূত্র, বিটা ইকুয়াল একটা সূত্র, গামা ইকুয়াল একটা সূত্র, অনেকের ঝামেলা মনে হয়। এটা সহজে মনে রাখার জন্য একটা টেকনিক ইউজ করা যায়, যেটা হচ্ছে আমি এখন লিখে দিতেছি। যে এটা মনে রাখা যাবে। প্রথমে লিখতে হবে কি, যে আমরা জানি ইনপুট কারেন্ট ট্রানজিস্টরের ক্ষেত্রে ইনপুট কারেন্ট এবং আউটপুট কারেন্ট এবং ইনপুট কারেন্টের অনুপাতকে কি বলে? আমাদের কারেন্ট গেইন। এবং আমাদের কমন বেসের সময় কারেন্ট গেইন, আমরা কমন বেসের সময় কারেন্ট গেইন হবে আলফা, কমন ইমিটারের সময় কারেন্ট গেইন হবে বিটা, এবং কমন কালেক্টরের সময় কারেন্ট গেইন হবে গামা। আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট। এখন এইটা মনে রাখার জন্য আমরা দুইটা জিনিস, মানে দুইটা লাইন আমরা মনে রাখতে পারি সহজে, তাইলে এটা আমাদের সূত্র মুখস্থ ছাড়াই আমাদের হয়ে যাবে। তো এটা মনে রাখার জন্য সেটা লিখবো হচ্ছে যে আইসি কখনো নিচে বসে না। আইসি আইসি কি হয় না, কখনো নিচে বসে না। বা এরকম বলতে পারে যে আইসি সবসময় উপরে বসে, একই কথা। আর আরেকটা হচ্ছে যে আমাদের আইবি কখনো উপরে বসে না। এটা জাস্ট মনে রাখার জন্য, এটা কোনো থিওরি না বা এরকম কিছু না। এটা জাস্ট শুধু তিনটা সূত্র মনে রাখার জন্য। এখন আমাদের এইটা আইসি দ্বারা কি বোঝাচ্ছে? আমাদের এই ট্রানজিস্টরের ক্ষেত্রে তিনটা টার্মিনাল আমরা জানি। এই যে মাঝখানেরটা কি? আমাদের বেস টার্মিনাল। এই যে আমাদের যেটাতে তীর চিহ্ন থাকবে, একটাতে তীর চিহ্ন দেওয়া থাকবে। তো তীর চিহ্ন দেওয়া যেটা থাকবে সেটা জানি আমরা ইমিটার। এখন তীর চিহ্ন বাইরের দিকে হইলে একটা, তীর চিহ্ন ভিতরের দিকে হইলে একটা। তো তীর চিহ্ন, এই যে যেটা তীর চিহ্ন থাকবে সেটা কি? ইমিটার টার্মিনাল। আর যেটা বাকি আছে সেটা কি? কালেক্টর টার্মিনাল। এখন এই কালেক্টর টার্মিনালের যে কারেন্ট সেটা হচ্ছে আইসি, অর্থাৎ কালেক্টরের কারেন্ট। এই আইবি দ্বারা হচ্ছে এই বেসের কারেন্ট। এখানে যদি আইই আর একটা আছে, সেটা কি? আমাদের ইমিটরের কারেন্ট। এখন আমরা এই ইমিটর, এই এই যে তীর চিহ্নটা যদি বাইরের দিকে থাকে তাহলে একটা, আর ভিতরের দিকে থাকলে আরেকটা, তাহলে কিভাবে বুঝবো যে কোনটা? ট্রানজিস্টর আমাদের দুই প্রকার দেখছি, পিএনপি আরেকটা কি, সরি, পিএনপি আর একটা কি, এনপিএন। পিএনপি আর এনপিএন। এখন যদি এই তীর চিহ্নটা বাইরের মুখী হয়, বাইরের দিকে যায়, তাহলে হবে কি এটা? যদি তীর চিহ্ন বাইরের দিকে যায় তাহলে সেটা কি? এনপিএন। আর যদি তীর চিহ্ন ভিতরের দিকে আসে, ধরো তোমার কাছে টাকা পয়সা সবকিছু আসতেছে আর তুমি পজিটিভলি নিতেছো বিষয়গুলো, মানে সবকিছু আসতেছে, এই যে আসতেছে, মানে মনে রাখার জন্য তুমি যেভাবে মনে রাখতে পারো। এখন সবকিছু আসতেছে মানে কি? পজিটিভ। পজিটিভ তার মানে এটা কি? পি এন পি, মানে দুইটাই পজিটিভ, মাঝখানে হলো নেগেটিভ। এখন যদি আমরা এরকম চিন্তা করি যে আমরা টাকা পয়সা সবকিছু, আমার কাছে যা কিছু আছে সম্বল সবকিছু চলে যাইতেছে, এই বিষয়গুলো কি? নেগেটিভলি। তার মানে এইগুলো যদি আমাদের তীর চিহ্ন যদি বাইরের দিকে থাকে, এদিকে যদি তীর চিহ্ন বাইরের দিকে থাকে, তাহলে সেটা কি হবে? আমাদের এন পি এন, অর্থাৎ নেগেটিভ। এই যে দ্বারা নেগেটিভ। ঠিক আছে? এটা মনে রাখার জন্য জাস্ট, যে আমাদের তীর চিহ্ন যদি বাইরের দিকে থাকে তাহলে এনপিএন, তীর চিহ্ন যদি ভিতরের দিকে থাকে তাহলে কি? পিএনপি। এখন আমরা এই যে এইটার জন্য ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা একটা পরে আসছি, যে আমরা যদি এখানে একটু দেখি ট্রানজিস্টরটা কিরকম ছিল। এখানে ধরো একটা পিএনপি ট্রানজিস্টর নিলাম।
তার মানে কি এখানে আমরা ত্রিজ্যি মৌল অনুসারে করে ডোপিং করছি, তার কারণে এটা পি পি টাইপ হয়েছে, এখানে এন টাইপ হয়েছে, এখানে পি টাইপ হয়েছে। এরকম পি টাইপে কি থাকে, হোল থাকে বেশিরভাগ। পি টাইপে কি থাকে, হোল মানে পজিটিভ চার্জ থাকে। আর এই এন টাইপে কি থাকে, ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ। তার মানে এন আছে মানে নেগেটিভ চার্জ, পি আছে মানে পজিটিভ চার্জ, পি আছে মানে পজিটিভ চার্জ, বেশিরভাগ পজিটিভ চার্জ। ঠিক আছে, এখন এরকম যদি হইতো, আমরা যদি এই পাশে ভোল্টেজ দিতাম এরকম, এরকম যদি হইতো, তো এরকম এগুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে এই দিকটা যেই কারেন্ট আসতেছে, এটা যদি ইমিটার টার্মিনাল হয়, এটা কালেক্টর টার্মিনাল, এটা কি বেস টার্মিনাল। এই দিকটা যেই কারেন্টটা আমাদের আসতেছে, সেই কারেন্টটা দুইটা ভাগ হবে, এখানে আসে একটা কারেন্ট এদিকে আসবে, একটা কারেন্ট এদিকে যাবে। কিন্তু বেসে আমাদের সবচেয়ে কম পরিমাণ ডোপিং থাকে, বেসের কারেন্টটা খুবই কম হবে, আর কালেক্টরের কারেন্টটা কি বেশি হবে। আর সবচেয়ে বেশি মানে টোটাল এই কারেন্টটা আসতেছে, এদিক দিয়ে এই কারেন্ট আসতেছে, আসার পরে দুইটা পথ, একটা এদিকে একটা এদিকে। তার মানে এই বেসের কারেন্ট যাবে, বাকি যে কারেন্টটা সেটা আইসি। তার মানে এইখান থেকে যে কারেন্টটা দিতে সেটা আইসি, এদিকটা যে কারেন্টটা আসতেছে সেটা আইবি, এইদিকে যে কারেন্টটা যাইতেছিল সেটা কি ইমিটর কারেন্ট মানে আইই। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা তাহলে এটা কিভাবে লিখতে পারি, যে আইই কারশফের কেভিএল করছি আমরা, যারা ইলেকট্রিক্যালের বা মানে আমরা যারা সার্কিট ওয়ান পড়ে আসছি তারা কেসিএল করছি। আর কেসিএল ছাড়াও আমরা স্বাভাবিকভাবেই চিন্তা করতে পারতেছি যে এই ইমিটার কারেন্টটা আসতেছে আর এই দুইটা কারেন্ট বের হয়ে যেতেছে। তার মানে এই দুইটা কারেন্ট বের হইতেছে কোন জায়গা থেকে, এইখান থেকে। তার মানে এই কারেন্টটা সমান আমাদের এই দুইটা কারেন্টের যোগফল। তাহলে এই আইসি, আইসি প্লাস কি লেখা যায়, আই বি ইকুয়াল কি হচ্ছে আমাদের আই ই, মানে আই ই সমান হচ্ছে আই কারেন্টটা যেটা আসতেছে সেটা দুইটা ভাগ হইতেছে, আইসি প্লাস কত আইবি। ক্লিয়ার এইটুকু, এটা আমার একটা সূত্রের মতো, এটা কি একটা সূত্র। এখন এই সূত্র থেকে আমরা এই আলফা বিটা গামার মধ্যে সম্পর্কটা দেখাবো। এতক্ষণ ছিল আমাদের এই যে এইটুকু বোঝার জন্য বেসিক বিষয় ছিল। এখন এই এই সূত্র থেকে আমরা এই বিষয়টা আলফা বিটা গামার মধ্যে সম্পর্কটা দেখাবো। তো এই যে এই বিষয়টা কখন কাজে লাগবে, এখনই লাগবে, যে আলফা বিটা গামার আমরা যেটা সম্পর্কটা দেখাবো, এখন আমাদের সেই সূত্রটি কাজে লাগবে। দেখো আই সমান আমরা তাহলে কি জানি, আই সমান এটা এখানে লেখা নেই, যে আমরা জানি, আচ্ছা এখানে প্রথমে কি করবো, আলফা বিটা এর সম্পর্ক আমরা একবার আলফা আর বিটার মধ্যে সম্পর্ক দেখাবো, আবার বিটা বা আলফা আবার গামার মধ্যে সম্পর্ক দেখাবো দুইবার, তাহলে টোটাল আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক আসবে। আলফা আর বিটার মধ্যে সম্পর্ক দেখাতে গেলে আমাদের এই যে এই সূত্র আমরা জানি না, আমরা জানি, আমরা জানি কি জানি, আই ই ইকুয়াল হচ্ছে আই বি প্লাস কত আইসি, আই ইকুয়াল কত আইবি প্লাস আইসি। এখন এই যে আমরা আলফা বিটা গামা সমান এখানে কি জানি, আলফা বিটা গামা এগুলা কি কারেন্ট গেইন বলছি, মানে আউটপুট কারেন্ট আর ইনপুট কারেন্টের অনুপাত। তো আউটপুট কারেন্টের ইনপুট কারেন্টের অনুপাত, আউটপুট কারেন্ট কোনটা ইনপুট কারেন্ট কোনটা সেটা কমন বেসের সময় একটা হবে। এখন আলফা বিটা গামার সময় আমরা এখানে লিখে দিব যে কমন বেসের সময়, কমন বেসের ক্ষেত্রে কারেন্ট গেইন, কমন বেসের ক্ষেত্রে কারেন্ট গেইনটা কি বলি আমরা, আলফা। কমন বেসের ক্ষেত্রে কারেন্ট গেইন আলফা। তো কমন বেসের ক্ষেত্রে কারেন্ট গেইন আলফা, আর হচ্ছে কমন ইমিটারের ক্ষেত্রে কারেন্ট গেইন কি বিটা, আর কমন কালেক্টরের ক্ষেত্রে, কমন কালেক্টরের ক্ষেত্রে কি আইসি, সরি মানে গামা। কমন বেসের ক্ষেত্রে আলফা, কমন ইমিটারের ক্ষেত্রে বিটা, কমন কালেক্টরের সময় গামা। তো এই গামা দেখা যাইতেছে না, গামা। এখন এই আলফা সমান কি হবে, বিটা সমান কি হবে, গামা সমান কি হবে। এখন আলফা সমান আমরা কি লিখতে পারি দেখো তো, এই যে আলফা সমান আমাদের কমন বেসের সময়, কমন বেসের সময় তিনটা টার্মিনাল টোটাল, আইসি, আইবি আর একটা কি আইই, টোটাল তিনটা টার্মিনাল। এই যে আইই, আইসি, আইবি এই তিনটা টার্মিনাল মানে তিনটা জিনিস। এখন এই তিনটা ইমিটার কালেক্টর বেসের এই তিনটা টার্মিনালের মধ্যে যখন আমরা কমন বেস বের করব, যখন আমরা কমন বেস বের করব তখন ইনপুট কারেন্ট কোনটা হবে আর আউটপুট কারেন্ট কোনটা হবে সেটা অনুপাতিত এখানে। এখানে মনে রাখার জন্য বললাম যে এইটা তাহলে আমরা এখানে মনে রাখবো, আইসি কখনো কি বসে না, নিচে বসে না। এখন কমন বেসের সময় আমাদের আইবি থাকবে না, যেটা বের করবো মানে যেটার জন্য আমরা কারেন্ট বের করবো সেটা থাকবে না, মানে আইবি থাকলো না, বাকি বাকি রয়েছে কি আইসি আর কি আইই, আইসি আর আই বাকি রইলো। কারণ কমন বেসের সময় বিটা থাকবে মানে আইবি থাকবে না, কমন ইমিটারের সময় আইই থাকবে না, কমন কালেক্টরের সময় আইসি থাকবে না, বাকি দুইটা নিয়ে হবে। এখন কমন বেসের ক্ষেত্রে মানে আমাদের কমন বেসের ক্ষেত্রে আলফা, তার মানে আইবিটা থাকবে না, শুধু বাকি রয়েছে কি আইসি আর হচ্ছে আইই। এখন আইসি আর আইর মধ্যে আমরা এই যে আইসি কখনো কি হয় না, নিচে বসে না, তাহলে আইসি অবশ্যই কি থাকবে, উপরে থাকবে। আর এই যে বাকি আই এর হলো সেটা কোথায়, নিচে, একদম ইজি। এখন তারপরে কমন ইমিটারের ক্ষেত্রে, কমন ইমিটারের ক্ষেত্রে আমাদের ইমিটার থাকবে না, তার মানে ইমিটার থাকলো না, বাকি রয়েছে কি এই যে কমন
মানে কমন ইমিটরের ক্ষেত্রে কি থাকলো, ইমিটর থাকলো না, বাকি আইসি আর আইবি থাকলো। আইসি আর আইবি যদি থাকে, আইসি কি হয় না, কখনো নিচে বসে না, আইসি কখনো নিচে বসে না, তাহলে এখানে আইসিটা কোথায়, উপরে, আর এই যে বেস সেটা কোথায়, নিচে। এই যে এটা কিন্তু এখানে দাও, আইবি কখনো উপরে বসে না, আইবি কি উপরে বসেছি না, আইবি নিচে বসেছি, আইসি কখনো নিচে বসে না, আইসি উপরে বসেছি, ঠিক আছে। তারপরে কমন কালেক্টরের সময় আইসি থাকবে না, আইসি যদি না থাকে বাকি রইল কি, এই যে এখানে আইবি আর এখানে আইই, আইবি আর আইই এটার মধ্যে আমরা আইবি কি জানি, আইবি কখনো উপরে বসে না, তাহলে আইবি কখনো যদি উপরে না বসে, আইবিটা কোথায় থাকবে, আইবি নিচে, আর এখানে আইইটা কোথায় যাবে, তো কমন কালেক্টরের ক্ষেত্রে আইইটা কোথায় যাবে, উপরে। দেখো তো, এই সূত্রটা অ্যাপ্লাই করে এটা পাওয়া যেতেছে না খুব সহজে। এখন এটা যদি তুমি অন্যভাবে মনে রাখতে পারো কোনো অসুবিধা নেই, কিন্তু কথা হচ্ছে এই তিনটা মনে রাখতে হবে। এখন দেখো, আবার যদি আমরা একটু রিপিট করি, যে আইসি কখনো নিচে বসে না, এই দুইটাতে কোনো জায়গায় আইসি আছে, মানে এই যে আইসি আছে উপর, নিচে তো বসাইনি, উপরে বসাইছি। কমন বেসের ক্ষেত্রে আইডি থাকবে না, বাকি দুইটা রয়েছে আইসি উপরে, আই নিচে বসাই দিছি। কমন ইমিটারের ক্ষেত্রে আইই থাকবে না, বাকি রইলো কি, আইবি আর আইসি। এখন আইবি নিচে বসে, আইসি উপরে বসে, এই যে এখানে থিওরি অনুযায়ী। তারপরে কি আমাদের কমন কালেক্টরের সময় আইসি থাকবে না, বাকি রইলো কি, আইই আর হচ্ছে আইবি। তাহলে আইবি নিচে বসাই দিলাম, এই যে আইবি উপরে বসে না তো, তাহলে আইবি নিচে বসাই দিলাম, আর এখানে আইইটা উপরে বসাই দিলাম, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা এটা সম্পর্কটা দেখাবো কিভাবে। এখন আমরা জানি কি, আইই ইকুয়াল আইবি প্লাস আইসি। এখন আলফা আর বিটার মধ্যে সম্পর্ক বের করবো, তার মধ্যে কি আলফা আর বিটার মধ্যে সম্পর্ক, তাহলে আমাদের এখন গামা নিয়ে কাজ নেই, শুধু আলফা আর বিটার মধ্যে সম্পর্ক বের করবো। আলফা আর বিটার মধ্যে দেখো তো, এই আইসি আর আইসি দুইটার মধ্যে কমন আছে আইসি। এখন উপরে থাকে নিচে থাকবে এটা বিষয় না, বিষয় হচ্ছে আমাদের দুইটার মধ্যে সেম জিনিস আছে কোনটা, এখানে আইসি আছে, এখানে আইসি আছে, আর এখানে আই, এখানে কিন্তু আইবি মিলে না। সেম কোনটা, আইসি আর আইসি দুইটাতে সেম হলো আইসি। এই যে পুরো সমীকরণটা, এই যে আমাদের সূত্রটাকে আইসি দ্বারা ভাগ করে দেবো। এই দুইটার মধ্যে সেম জিনিস যেটা আছে, যে আইসি আছে, এটাতেও কি আছে, আইসি আছে, তো সেম জিনিস যেটা আছে ওটা দ্বারা ভাগ করে দেবো। আলফা আর বিটার মধ্যে সম্পর্ক বের করতেছি এখন। তো এটা যদি আমরা আইসি দ্বারা ভাগ করে দিই, তাহলে আই ই বাই কি থাকতেছে, আই সি সমান, এটাকে আইসি দ্বারা ভাগ আই সি, তারপরে কি প্লাস, এইখানেও কত আইসি ভাগ কত আইসি। তো এইখানে আমি কি করলাম, সবগুলোরে আইসি দ্বারা ভাগ করে দিলাম, কেন, এই দুইটাতে কমন আছে, সেম জিনিস আছে। এখন এই আইসি আইসি আমাদের যদি কেটে দিই, থাকবে কত, ওয়ান। তাহলে এইখানে আইই বাই আইসি, দেখো তো এই তিনটার মধ্যে কোথায় আইই বাই আইসি আছে, কোথাও নাই। আইই বাই আইসি আছে, আইই বাই আইসি আছে, কোথাও নেই। আইই একটা আছে কিন্তু নিচে আইসি নাই। কিন্তু এই আইই বাই আইসি না থাকে, কিন্তু আইসি বাই আই আছে, এই আইসি বাই আই আছে, তার মানে উল্টা। এখন আলফা সমান কি আছে, আইসি বাই আই ই, তাহলে ওয়ান বাই আলফা সমান কি হবে, ওয়ান বাই আলফা, এটা উল্টা যাবে, মানে এইটা নিচে আসে হবে, এটা উপরে চলে যাবে, তার মানে আই ই ভাগ কত, আই সি। তার মানে ওয়ান বাই আলফা সমান কি, এটা জাস্ট উল্টা যাইতেছি। এখন এই যে আই ই বাই আইসি আছে, এখানে কি ছিল, আইসি বাই আই, তার মানে এটার উল্টাটা ছিল, উপরে ছিল আই, নিচে ছিল আইসি। তো এখানে আলফা না বসে আমরা ওয়ান বাই আলফা বসাই দিব এটার জায়গায়, ক্লিয়ার। তারপরে দেখো সমান, এই পাশে আইবি বাই আইসি, এখানে আইবি বাই আইসি কোথাও আছে, এখানে আছে, আইবি বাই আইসি নাই, কিন্তু আইসি বাই আইবি আছে, উল্টাটা আইসি বাই আইবি আছে। তো এইটার আমরা ওয়ান বাই বিটা লিখতে পারি, ওয়ান বাই বিটা, আর এখানে প্লাস কাইটা দিলে কত আসতেছে, ওয়ান। ক্লিয়ার এতটুকু। এখন আমরা সবসময় এখান থেকে আলফার মানটা বের করে নিব, এই যে আলফা আর গামার যখন সম্পর্ক বের করবো, তখন আমরা আলফা বের করবো, এখানে সময় আমরা কি বের করবো, আলফা। এখন আলফা বের করতে গেলে এখানে আলফা রাখলাম, ওয়ান বাই আলফা রাখলাম সমান, এটা লসাগু কত, বিটা, এটা লসাগু বিটা। এখন এই দুইটা লসাগু যদি বিটা হয়, বিটা বিটার সাথে কাটলে কত, ওয়ান, ওয়ান দা ওয়ান এসে গুণ করলে ওয়ান আসে, তারপরে প্লাস, এখানে নিচে কত আছে মনে মনে ওয়ান, ওয়ান দা বিটা ওয়ান, শুধু বিটা থাকতেছে, আর বিটা দা ওয়ান গুণ করলে থাকবে কত, বিটা, এই তো লসাগু। এখন এই ওয়ান প্লাস বিটা আছে, আর এখানে কত আছে, বিটা, বিটা আছে নিচে, এই ওয়ান বাই আলফা আমরা কি বের করবো, শুধু আলফা। শুধু আলফা মানে কি, এখান থেকে জাস্ট উল্টায় দিবে, উল্টায় দিলে এইখানে থাকবে আলফা ইকুয়াল, এই বিটা চলে যাবে উপরে, এটা ওয়ান চলে আসলো নিচে, এখানে কিন্তু ওয়ান ওয়ান আছে, ওয়ানটা নিচে চলে আসলো, আলফাটা উপরে চলে গেলো, তাহলে এখানে বিটাটা উপরে চলে যাবে, ওয়ান প্লাস বিটাটা নিচে চলে আসবে, তাহলে বিটা চলে গেলো উপরে, ওয়ান প্লাস বিটা চলে আসলো নিচে। ক্লিয়ার এতটুকু। তাহলে এইটা আমাদের কি থাকলো, নিচে তো ওয়ান দেওয়ার প্রয়োজন নেই, এখন এইটা আমাদের একটা সমীকরণ, মানে এই আলফা সমান এটা, আলফা আর বিটার মধ্যকার সম্পর্ক। এখন যদি কখনো আমাদের প্রশ্নে সংক্ষিপ্ততে যদি আসে, কোনোভাবে যদি সংক্ষিপ্ততে আসে, এটা রচনামূলকের জন্য বেশি ইম্পর্টেন্ট। এমনকি রচনামূলক এইটুকু বোঝাইতে পারে যে আলফা বিটা আমার মধ্যে না বলে শুধু বললো যে আলফা আর বিটার মধ্যে সম্পর্ক বের করো, শুধু এইটুকু করে উত্তর শেষ, মানে এই যে আলফা আর বিটার মধ্যে সম্পর্ক হয়ে গেছে।
কিন্তু যদি এইখানে যেরকম আছে আলফা বিটা এবং গামার মধ্যকার সম্পর্ক, তাহলে এই যে একবার আলফা আর বিটার মধ্যকার সম্পর্ক দেখাইছি, সাথে আরেকটা দেখাইতে হবে, সেটা হচ্ছে আলফা আর গামার মধ্যকার সম্পর্ক। কি করবো? আলফা আর গামার মধ্যকার সম্পর্ক, সেম প্রসেস। এখন এইটা আমরা রেখে দিব, এটার উত্তরটা জাস্ট রেখে দিব, এই বাকিটুকু মুছে দিলাম। আবার এখন আমরা কি করব? আলফা আর গামার মধ্যকার সম্পর্ক। এখন এখানে আর বিটা থাকবে না, এখানে কি থাকবে? গামা। আমরা পরে আবার লিখে নিই, আমার তো আর মুছতে হইতেছে না, মানে লিখতে হইতেছে না আবার। আলফা আর গামার মধ্যকার সম্পর্ক, আলফা আর গামার মধ্যকার সম্পর্ক হলে আমরা সেম আবার এই সমীকরণটা লিখবো, আই সমান আই বি প্লাস আইসি। এখন আমরা প্রথমে আলফা আর বিটার মধ্যকার সম্পর্ক বের করছিলাম, এখন আলফা এই বিটা না, এবার কি গামা, আলফা আর গামার মধ্যকার সম্পর্ক বের করবো। এখন আলফা আর গামার মধ্যে সেম জিনিস কোনটা আছে? দেখো তো, এখানে আই আছে, এখানে কি আছে? আই আছে। দুইটাতে সেম জিনিস আছে না? একটা উপরে আছে, একটা উপরে আছে, একটা নিচে আছে, ওইটা সমস্যা না। দেখবো আমরা সেম জিনিস কোনটা আছে, এখানেও আই আছে, এখানেও কি আছে? আই আছে। তো এই পুরো সমীকরণটারে আমরা ওই যে আগের বার আইসি আইসি ছিল, এই জন্য আইসি দ্বারা ভাগ করে দিয়েছিলাম। এইবার এখানে আই আছে, এখানে আই আছে, সেম জিনিস। আই আই দ্বারা এবার ভাগ করে দিব, টোটালটা আই ই ভাগ করতে হয়ে যাবে আই ই সমান, এখানে আই বি ভাগ করতে হয়ে যাবে আই ই প্লাস, এখানে আই সি ভাগ করতে হয়ে যাবে আই ই। সবগুলো কি করলাম? আই ই দ্বারা ভাগ করে দিলাম। আই ই দ্বারা ভাগ করলে এই আই ই কাটলে আমাদের থাকবে কত? এখানে 1 থাকবে সমান, এখানে আই বি বাই আই ই। দেখো তো এখানে কোথায় আছে আই বি বাই আই ই? আমি তো দেখতেছি না, কারণ থাকবে, ছিল না, নাইও, কিন্তু এই উল্টাটা আছে। দেখো তো এখানে আই বি বাই আই সি আছে, আই আছে, আর এখানে কি আছে? আই বাই আই বি আছে, অর্থাৎ উল্টাটা আছে। তাহলে এইটারে আমরা সেম আগেরটার মতো শুধু গামা না লেখা 1 বাই গামা লিখে দিলে দিতেছে 1 বাই গামা প্লাস, এখানে আই সি বাই আই, এবার আছে আই সি বাই আই। দেখো তো সেম আছে না? তাহলে আই সি বাই আই যদি থাকে, এটা কি আলফার মান, ডিরেক্ট আলফার মান, সেমই আছে। এই জাস্ট এখানে আলফা বসাই দিলাম, ঠিক আছে। এবার আমরা এখান থেকে কি বের করবো? আলফা বের করবো। তাহলে আলফা বের করলে আমাদের এখানে থাকবে কত? এই 1 বাই গামাটা এই পাশে আসবে, সমীকরণের এই পাশে চলে আসবে। তো সমীকরণের এই পাশে চলে এলে 1 থাকলো, এটা আসবে মাইনাস, তাহলে 1 বাই গামা ইকুয়াল এই পাশে থাকলো কত? আলফা। অর্থাৎ আলফা সমান এটা বলতেছি। এখন এটা তো আমাদের এই পাশে লেখা নেই, এটা জাস্ট পরে কাজে লাগবে। আলফা ইকুয়াল বিটা বাই কত? 1 প্লাস বিটা। এটা ছিল 1 নং সমীকরণ, আমরা এটা মুছে দিতেছি, ঠিক আছে। এখন দেখো, এইখান থেকে আমরা যদি এটা লসাগু করি, লসাগু আসবে কত? এটা লসাগু গামা, তাহলে এটা লসাগু দিলাম গামা। এখন এটা লসাগু গামা হইলে এটার নিচে মনে মনে 1 আছে, তাহলে থাকবে কত? গামা। গামা দিয়ে 1 গুণ করলে থাকবে কত? শুধু গামা। তাহলে এইখানে গামা থাকলো, আর এখানে মাঝখানে মাইনাস আছে, গামা দিয়ে গামারে ভাগ করলে 1, 1 দিয়ে 1 গুণ করলে 1 ইকুয়াল কত? আলফা। তাহলে এটা আমরা কি বলতে পারি? যে এই যে আমাদের আলফা সমান এটা ছিল, আবার দেখো আলফা সমান এইটা, আলফা সমান এইটাও, আবার আলফা সমান এইটাও দেখি। অতএব আলফা ইকুয়াল বিটা বাই কি ছিল? বিটা বাই 1 প্লাস বিটা। এই যে বিটা বাই 1 প্লাস বিটা ছিল, আবার আলফা ইকুয়াল এইটা, তাহলে এইটা সমানই তো এইটা। আলফা ইকুয়াল কি লেখা যাইতেছে? আলফা ইকুয়াল একবার এইটা, আলফা ইকুয়াল একবার এইটা, তার মানে আলফা ইকুয়াল এইটাও, আবার আলফা ইকুয়াল এইটাও। এখানে তো সেটা বসাই দিব, গামা মাইনাস 1, নিচে কত? গামা। কি লিখে দেব? যে ইহাই ইহাই আলফা বিটা গামা এর সম্পর্ক, ঠিক আছে। ইহাই কি আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক। রচনামূলকের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এমনকি এটা পরীক্ষা আসার মতো, খুবই সহজ। খালি জাস্ট এই দুইটা লাইন মনে রাখা লাগবে, এই দুইটা লাইন জাস্ট মনে রাখা লাগবে, ঠিক আছে। ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই। ভালো মতো পরীক্ষা দেওয়া সকলের জন্য শুভকামনা রইল।